2021 সালের 6 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্যাপিটলে হামলা চালিয়েছিল, যা নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হয়েছিল। ওই দিনটি আমেরিকার গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন হয়ে ওঠে। কিন্তু 4 বছর পর 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফিরে আসছেন। তার এই ফিরে আসা মার্কিন রাজনীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে, যা শুধু দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নয়, বৈশ্বিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। 2024 সালের নির্বাচনে ট্রাম্পের জয় তার রাজনৈতিক দক্ষতার পাশাপাশি আমেরিকান সমাজের গভীর বিভাজনকে উন্মোচন করেছে। আমেরিকা ফার্স্ট নীতির মাধ্যমে তিনি বিশ্ব মঞ্চে শক্তিশালী অবস্থানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং দেশীয় সমস্যা সমাধানে মনোযোগ দিচ্ছেন। ট্রাম্পের ফিরে আসা নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জের দ্বার উন্মোচন করেছে, যা আমেরিকার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন প্রতিশ্রুতি দিয়েছেন 2025 সালে কার্যকর হতে যাওয়া বড় সংস্কারের অংশ হিসেবে ডিপ স্টেট ভেঙে ফেলা হবে। এছাড়া কর কমানো, সীমান্ত সুরক্ষা এবং অভিবাসন নীতিতে কড়া নিয়ন্ত্রণের বিষয়েও অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, রিপাবলিকানরা নতুন কংগ্রেসে তাদের এজেন্ডা দ্রুত বাস্তবায়নে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে স্পিকার পদে পুনর্নির্বাচিত হওয়া জনসন জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ সম্পন্ন করা এবং আইন প্রয়োগ ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। ডিপ স্টেট শব্দটি মূলত ফেডারেল কর্মচারী এবং আমলাতন্ত্রের ক্ষমতার কেন্দ্রীভূত অবস্থাকে বোঝায়। জনসন এই ব্যবস্থাকে ভেঙে ফেলতে এবং আমেরিকান জনগণের প্রতি দায়বদ্ধ সরকার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটল হিলে হামলার ঘটনা ভুলে যাওয়া বা এর পুনর্লিখন হওয়া উচিত নয়। 4 বছর আগে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা বাইডেনের সত্যায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ক্যাপিটলে হামলা চালিয়েছিলেন। এবছর নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সত্যায়নকে কেন্দ্র করে কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার একদিন আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বাইডেন বলেন, এমন ঘটনা আর কখনো ঘটতে দেওয়া উচিত নয়। তিনি যা করেছিলেন তা গণতন্ত্রের জন্য হুমকি ছিল। বাইডেন আরও বলেন, আশা করি আমরা অতীতের এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাব, তবে এটি ভুলে যাওয়া ঠিক হবে না। আমাদের ক্ষমতার স্বাভাবিক হস্তান্তরের প্রক্রিয়া বজায় রাখতে হবে। প্রায়শই নির্বাচনী প্রচারণার সময় বাইডেন ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে বর্ণনা করেছেন এবং নভেম্বরের নির্বাচনের ফল দ্রুতই মেনে নিয়েছেন। যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ শীতকালীন ঝড় শুরু হয়েছে, যা 30টিরও বেশি রাজ্যের 6 কোটি মানুষকে বিপর্যয়ের মধ্যে ফেলেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও শীত পড়তে পারে। 4 জানুয়ারি থেকে একটি মেরু ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শৈত্যপ্রবাহ নিয়ে এসেছে, যার ফলে আবহাওয়া চরম প্রতিকূল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার পর্যন্ত ভারী তুষারপাত ও জমে থাকা বরফের কারণে কেন্দ্রীয় সমভূমি অঞ্চল থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত পরিস্থিতি বিপর্যয়কর হবে। এ ঘটনায় 6টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর মধ্যে কানসাস এবং মিসৌরি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। অন্য রাজ্যগুলো হচ্ছে কেনটাকি, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া, আরকানসাস ও নিউ জার্সি। ঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে এবং অনেক রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ উপকূল থেকে তেল ও গ্যাস উত্তোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই নিষেধাজ্ঞা প্রণয়ন করেছেন তিনি মাত্র 2 সপ্তাহ আগে, যখন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন। বাইডেনের সিদ্ধান্ত অনুযায়ী আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের পুরো উপকূল, মেক্সিকো উপসাগরের পূর্ব উপকূল, প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন উপকূল এবং আলাস্কা উপকূলের একটি অংশ থেকে তেল ও গ্যাস উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। বাইডেন বলেন, এসব উপকূল থেকে তেল ও গ্যাস উত্তোলন করা হলে আমাদের প্রিয় স্থানগুলোর অপূরণীয় ক্ষতি হবে, আর যুক্তরাষ্ট্রের জ্বালানির চাহিদা পূরণের জন্য এর কোনো প্রয়োজন নেই। ট্রাম্প নির্বাচনে জিতলে গ্যাসের দাম কমাতে জীবাশ্ম জ্বালানির উৎপাদন বাড়ানোর কথা বলেছিলেন, তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাইডেনের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন আড়ালে থাকা মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে পরিচিত, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে বক্তব্য দিয়েছেন। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত ডালিম 15ই আগস্ট হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধের ইতিহাস ও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
ডালিম দাবি করেন 15ই আগস্টের ঘটনা মুক্তিযুদ্ধকালীন পরিকল্পনারই অংশ ছিল। তিনি শেখ মুজিবের নেতৃত্বাধীন বাকশাল ও রক্ষী বাহিনীকে দেশের জনগণের উপর দমন নীতি প্রয়োগের জন্য দায়ী করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের উদ্দেশ্য নিয়ে সংশয় রয়েছে এবং ভারতীয় ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, আমার মতে কাজী নজরুল ইসলামের গান জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল। লাইভে ডালিম বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতার প্রতি লাল শুভেচ্ছা জানিয়ে বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া, এটি সম্পন্ন হতে সময় লাগে। বর্তমান প্রজন্মের বিপ্লবীদের প্রতি সহযোগিতার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা দিয়ে তাদের পাশে থাকব, তাদের সফলতা কামনা করি যাতে তারা একটি সুখী ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডিবি কর্মকর্তারা সাদা পোশাকে কাউকে আটক করতে পারবেন না। তাদের অবশ্যই নির্ধারিত জ্যাকেট পরা এবং আইডি কার্ড প্রদর্শন করতে হবে। তিনি আরও বলেন, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না, এমনকি তার বেআইনি নির্দেশও মানার প্রয়োজন নেই। মিন্টু রোডে ডিবি কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ডিবি কার্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। পুলিশ একাডেমি থেকে শৃঙ্খলাজনিত কারণে বাদ পড়া এসআইদের বিষয়ে তিনি বলেন, শৃঙ্খলার অভাবই তাদের অপসারণের প্রমাণ। তারা সঠিক প্রক্রিয়ায় অভিযোগ করলে সমাধান সম্ভব হতো। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত বা মঙ্গলবার সকালে এই বিশেষ বিমানটি ঢাকায় পৌঁছাবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়টি জানার পর কাতারের আমির এই বিমানটি প্রদান করেন, যেখানে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে। লন্ডন যাওয়ার আগে রোববার রাতে গুলশানের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসার জন্য খালেদা জিয়া মঙ্গলবার রাতে লন্ডন রওনা হবেন। লন্ডনে কয়েকদিন ছেলের বাসায় থাকার পর তিনি লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে যাবেন। ইতোমধ্যে তার চিকিৎসার সব কাগজপত্র ওই হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে 26শে অক্টোবর এভারকেয়ার হাসপাতালে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে তার TIPS পদ্ধতিতে চিকিৎসা সম্পন্ন হয়েছিল। সোমবার থেকে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে নতুন কর্মসূচি শুরু করেছে। 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ, সমাবেশ এবং জনসংযোগ করবে তারা। রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, সব শ্রেণীর জনগণকে ঐক্যবদ্ধ করতে সারা দেশে গণসংযোগ চালানো হবে। জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া জানান, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর লক্ষ্য নিয়ে এই কর্মসূচি। এছাড়া অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের বিনামূল্যে সুচিকিৎসা এবং দায়ীদের বিচারের দাবিতে 7 দফা দাবি উত্থাপন করবে সংগঠন দুটি। জনগণের কাছে গিয়ে তাদের সমর্থন আদায়ই এই কর্মসূচির মূল লক্ষ্য। গতকাল দিবাগত রাত 10:10 চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র, তাই ইসলামী শরিয়া মোতাবেক তাকে দাফন করা হবে। জানা যায়, গতকাল রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে অভিনেতার মরদেহ ধানমন্ডির বাসায় রাখা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আইতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে মিঠুন মিত্র। বেশ কয়েক বছর ধরে বার্ধক্য জড়িত সমস্যায় ভুগছিলেন প্রবীর মিত্র। অক্সিজেন স্বল্পতা সহ বেশ কিছু জটিল সমস্যায় পড়লে গত 22 ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রবিবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রংপুর রাইডার্সের জয়ের নায়ক অ্যালেক্স হেলস তার বিধ্বংসী সেঞ্চুরিতে দল পেয়েছে টানা 4 ম্যাচে 4 জয়। বিপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে রংপুর। সিলেট স্ট্রাইকার্সকে দেওয়া 206 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারেই ডাক মারেন আজিজুল হাকিম তামিম, তবে হেলস ও সাইফ হাসান সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে 186 রানের দুর্দান্ত জুটি করেন। সাইফ 80 রানের ঝোড়ো ইনিংস খেলে জয় থেকে 18 রান দূরে ছক্কা মারতে গিয়ে আউট হন।
তার ইনিংসটি সাজানো ছিল 7 ছক্কা ও 3 চারে। অপরদিকে হেলস 113 রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। 201.78 স্ট্রাইক রেটে তার ইনিংসে ছিল 10 চার ও 7 ছক্কা। সিলেট পর্বে হেলসের এই সেঞ্চুরি তার বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয়। এর আগে 2019 সালে চিটাগাং ভাইকিংসের হয়েও সেঞ্চুরি করেছিলেন এই ইংলিশ ব্যাটার।